আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব স্যামসাং গ্যালাক্সি A37 5G রিভিউ। এই ফোন কিন্তু সবার জন্য নয়, ওকে। এই স্যামসাং গ্যালাক্সি A37 5G এটা নিয়ে আমরা কি একটা অবশ্যই রিয়াকশন ভিডিও আগেই বানিয়েছিলাম। তো সেটা ছিল অবশ্যই Tech124 এর। তো আজকে আমরা স্যামসাংয়ের ভিডিও দেখবো, দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি বর্তমান। তো সেটা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো বেশি দিন আগে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আরে স্যামসাং লাভাররা কোথায়? আপনাদের জন্য চলে আসলো গ্যালাক্সি A37 5G। এই স্মার্টফোনটা রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল আমাদের চ্যানেলে। স্যামসাং এর এই ফোনের রিভিউ আমি কেন দিচ্ছি না ভাই? এই যে ফাইনালি রিভিউ বেড়ে চলছেন। স্যামসাং এর ফোন অনেকেই কিনে, দাম বেশি তারপরেও কিনে। স্পেশাল কিছু কারণ রয়েছে, বিশেষ করে ধরুন ক্যামেরাতে ভালো রেজাল্ট দেয়, তারপরে ওদের ইউআই এর জন্যই মূলত অনেকে কিনতে চায়, রাইট? তো গ্যালাক্সি A37 5G প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু ইমপ্রুভমেন্টের জায়গায় আছে এবং বর্তমান সময়ে যে দাম রয়েছে সেই জায়গা থেকে আসলে ভ্যালু ফর মানি কিছু প্রোভাইড করতে পারছে কিনা, চলুন সেটা আমরা ফাইন্ড আউট করি। বাই দ্য ওয়ে, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা অ্যাভেলেবল তো রাইট নাও পেয়ে যাবেন। শুধু এটা না, বর্তমান সময়ে সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনই অ্যাভেলেবল রয়েছে। তবে আজকের ভিডিওটা স্পন্সর করছে SMS গ্যাজেটের কুষ্টিয়া ব্রাঞ্চ। আপনারা চাইলে কুষ্টিয়া থেকেও নিতে পারবেন, আর ডেসক্রিপশনে লিংকটিং সবকিছুই মেনশন করা আছে। ফোনটার ডিজাইন নিয়ে তো নতুন করে কিছু বলার মতো নেই, কারণ স্যামসাং এর এই সিমিলার ডিজাইনে অনেক স্মার্টফোনই আমরা দেখেছি লাস্ট 2 বছর ধরে। প্রায় এই সেম টাইপের প্যাটার্ন, সেম ডিজাইন আপনারা দেখে আসছেন। ভালোর বিষয় এই যে ফোনটা খুব বেশি মোটা না। বর্তমান সময়ের স্মার্টফোনগুলো যেমন স্লিম স্লিক, মানে 7.4 মিলিমিটার কি থিকনেস, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে বেশি একটা মোটা না বা বেশি একটা পাতলাও না, মানে বলা যায় একটা ঠিকঠাক আছে বলা যায় এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ওই ধরনের একটা ফিল আপনাকে দিতে পারে। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস একে প্রোটেকশন করছে, আই মিন ডিসপ্লেকে, এবং বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। এই গ্লাসটাতে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসছে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু এটা গ্লসি ফিনিশ। মানে রিয়ার প্যানেল পাচ্ছে আমরা গ্লাস, ঠিক আছে, মানে গ্লাস পাচ্ছে যেটা আই থিঙ্ক বেশ গুড। বাট যদি বডি ফ্রেমটা যদি আমরা কি বলে মানে অ্যালুমিনিয়াম পেতাম তাহলে আরো বেশি প্রিমিয়াম লাগতো বা আরো বেশি বেটার হতো। বাট সেই জায়গায় আমরা প্লাস্টিক পাচ্ছি। বাট রিয়ার প্যানেল মানে রিয়ার প্যানেল যেটা, ওটাতে আমরা পাচ্ছি গ্লাস ফ্রেম, ঠিক আছে, যেটা আই থিঙ্ক গুড। তো চলো বিউটি প্লে করি। চোখে ওভাবে দেখা যায়। আর এই যে ক্যামেরা মডিউল, যা চিরচেনা আমাদের। তবে বডি ফ্রেমে ওরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা রাখেনি। এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে ডিসপ্লের নিচে, এবং এটা মোটামুটি ফাস্ট, একুরেট। ভিজা হাতে ব্যবহার করতে গেলে একটু সমস্যায় পড়তে পারেন, এছাড়া ওকে আছে একদমই। প্যানেলটা মূলত সুপার অ্যামোলেড। স্যামসাং এর ফোন কেনার পিছনে এইটা একটা মেইন রিজন হতে পারে অনেক। অবশ্যই মানে ডিসপ্লেটা পাচ্ছে সুপার অ্যামোলেড, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করে বা মোটামুটি গেমিং করবে তাদের জন্য কি ডিসপ্লেটা বেশ কালারফুল লাগবে, বেশ বেটার লাগবে, ঠিক আছে। ওই হিসেবে ডিসপ্লেটা বেশ পাওয়ারফুল বা ডিসপ্লেটা বেশ গুড, ঠিক আছে। আর ডিসপ্লে কিন্তু বেশ বড় সড়ো ডিসপ্লে পাচ্ছে, 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। জন্যই আমরা এখানে যে সুপার অ্যামোলেড প্যানেলটা পাচ্ছি, এটা প্রায় সিমেট্রিক্যাল, লোয়ার চেনটা একটু মোটা, তবে বেজেল এরিয়া মানে একেবারে চিন রেলগুলো ভাই এখনো স্যামসাং কি বলে মানে এখনো তারা সিমেট্রিক্যাল রাখতে পারেনি, যেটা আমার চোখেই লাগছে। লোয়ার বেজেলটা স্লাইডলি কিছুটা মোটা, বাট ওভারঅল বলা যায় সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে 3 দিকে, ঠিক আছে, ওপর আর ডান পাশে বাম পাশে, হ্যাঁ। বাট আরেকটু যদি ন্যানো করতো দেখতে আরো সুন্দর লাগতো, আর পাঁচুর কাটা যদি আরেকটু ছোট করতো তাহলে দেখতে আর ডিসপ্লেটা আরো বেশি মানে গর্জিয়াস হতো, ঠিক আছে। ওভারঅল তারপর চলো ডিসপ্লেটা বেশ সুন্দর আর কি। তো চলো বিউটি প্লে করি। সুপার স্লিম না। এখনকার দিনে আমরা আরেকটু স্লিম ডিসপ্লে দেখে অভ্যস্ত বা দেখে অভ্যস্ত, সেই জায়গায় এটা আমার কাছে তুলনামূলকভাবে একটু ভারী লাগছে, একটু মোটা লাগছে আর কি। 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, আমি টেস্ট করে দেখেছি। 120 হার্জ পর্যন্ত মোস্টলি পুশ করছে, 90 to 120 হার্জের মধ্যেই ওঠানামা করে। 1900 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লে, যা দিয়ে আপনি ইনডোরতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই ডাইরেক্ট সানলাইট কিংবা হেভি হার্শ লাইটের নিচেও খুব সহজে এটাকে ব্যবহার করা। মানে এখানে কিন্তু নাম্বার গেমিং করেনি, যেটা কিন্তু আসলেই ভালো। মানে এখানে 1900 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছে, আই থিঙ্ক বেশ গুড, ঠিক আছে। নাম্বার গেমিং করেনি, এটা ঠিকঠাক আছে বলা যায়। তো ওভারঅল তুমি আউটডোরে প্লাস ইনডোরে কি মানে স্ট্রাগল ফ্রি ফোনটা ইউজ করতে পারবে, ঠিক আছে। রোদের আলো তো কি মানে একদম পুরোপুরি কি মানে চকচকে কি একটা ডিসপ্লে দেখতে পাবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। আছে টাচ রেসপন্স ভালো, ইউআই ভালো হওয়াতে আপনি যে কোনো কাজ করতে গিয়ে ডিসপ্লেটা অনেক বেশি রেসপন্সিভ ফিল করবেন। 385 মতো রয়েছে এতে পিপিআই। এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। টপ সেন্টারে আমরা 5 হোল কাটআউট দেখছি, অনেক বেশি বড় না আর একদম ছোটও না, মাঝারি একটু ছোট হলো একটু সুন্দর লাগে। সুপার অ্যামোলেড নিয়ে নতুন কালারের ডিসপ্লে দেখো, কালার প্রোডাক্টিভিটি এক কথা ভাই ইমপ্রেসিভ ভাই। মানে সুপার এর কিন্তু অ্যামোলেড না, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে। মানে বুঝতে পারছো মানে ডিসপ্লে কালার কোয়ালিটি কোন লেভেলের, মানে একটা প্রিমিয়াম ফোনে যেরকম কালার কোয়ালিটি সেরকমই পর্যন্ত পাচ্ছি। তো যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে ডিসপ্লের জন্য স্যামসাং অবশ্যই 1 নম্বরে আছে। তো চলো বিউটি প্লে করি।
প্রোডাকশন অনেক বেশি পপড আপ থাকে, খুব আই প্লেসিং টাইপের, চোখে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এটাও ঠিক সেরকম কিছুই ডেলিভার করছে। সো আই থিংক এর ডিসপ্লেতে যে কোনো কিছুই দেখে আপনারা মজা পাবেন। সেটাই। ডিসপ্লে নিয়ে জাস্ট কমপ্লেন করার মতো জায়গা পাবেন। লোয়ার চিনটা একটু মোটা, বেজেল এরিয়া আর একটু ন্যারো রাখলেই হয়ে যেত। আরেকটু সুন্দর হতো আর কি। এই স্মার্টফোনের বর্তমান দাম রয়েছে 41,499 ওরে টাকা ভাই। আর 256 জিবি ভ্যারিয়েন্ট, মানে almost 41,500 টাকা। সব জায়গাগুলো ধরতে সুবিধা হবে। সো এই দামে আমরা রেজুলেশনটা আরেকটু বেশি আশা হয়তোবা করি, অনেকেই 1.5 রেজুলেশন দেয়, সেইটা আর একটু কমতি রয়েছে, যদিও এখনকার দিনে আবার ফোনের দাম তো অনেক বেড়ে গেছে। এনিওয়ে, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে কিন্তু One UI 8.5 অন টপ Okay. অফ Android 16 এবং ওরা 6 বছরের মেজর আউটপুট প্রোভাইড যেটা আই থিংক বেশ Samsung গুড। এর ফোন কেনার পিছনে এটাও একটা অন্যতম কারণ হতে পারে, কারণ দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে ফোনটা রান করতে দেখা যায়। সো আপনার ফোনটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে, যেহেতু ওই সময়কার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছুতে একটা লেটেস্ট বিষয় যদি পাবেন। সো হ্যাঁ, ওইটা ফিউচার প্রুফ ওই জায়গা থেকে। Exynos 1480 রয়েছে, এর মাঝে SoC হিসাবে UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার মতো সুযোগ নেই। ওই যে 256 জিবি যেটা বললাম, হ্যাঁ ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে আপনাকে আপাতত। এখন আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, আমি নিজেও স্যামসাং এর ডিভাইস ব্যবহার করি মূলত ওদের ইউআই এর কারণে। ইউআইটা অনেক বেশি ভালো। আমাকে যদি জিজ্ঞেস করেন অ্যাপলের iOS এর সাথে মানে যদি কম্পেয়ার করতে চাই আমি কোনটাকে করবো, দেন অবশ্যই আমি আর কি One UI কে এগিয়ে রাখবো সেই জায়গায় অ্যান্ড্রয়েডের মধ্যে সব থেকে। সো ইয়া, এটার স্মুথনেস ভালো পাবেন। ডে টু ডে লাইফের ব্যবহারে আপনার কাছে একদমই মনে হবে যে আমি একটা মানে হাই মিড রেঞ্জ বাজেটের একটা স্মার্টফোনের মতোই রেজাল্ট পাচ্ছি। একদমই স্মুথ রেজাল্ট দেয়, কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা পাবেন না। মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিচ্ছে, মানে র্যাম ম্যানেজমেন্ট ভালো। 8GB হলেও আপনার কাছে মনে হবে অনেক ফোনের 12GBর তুলনায়ও ও বোধহয় ম্যানেজমেন্টটা ভালো করতে পারছে। এই যে দেখুন, যে কোনো একটা অ্যাপ থেকে অ্যাপে সুইচ করা প্লাস অ্যাপটা ওপেন করা, সেক্ষেত্রে অ্যানিমেশন সবকিছু মিলে যথেষ্ট ফাস্টার আপনার কাছে লাগবে। মোটেই স্লো বা লেগি চপি টাইপের ফিল এগুলো আসবে না। ইউআই এর রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন নির্দ্বিধায়। নর্মালি কি করেন, হয়তো ভিডিও দেখছেন, ছবি তুলছেন র্যান্ডম, আবার হতে পারে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, টুকটাক কিছু কাজবাজ করবেন, ভিডিও এডিটিং এর কাজ হতে পারে, ফটো এডিটিং এর টুকটাক কিছু কাজ হতে পারে, সেগুলোকে সে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে এবং এই ধরনের টাস্কিং এ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ থাকলেও দীর্ঘ সময় ধরে রাখতে পারছে। অন্যদিকে গেমিং এর জন্য এটা একদম মানে সুপার লেভেলের কিছু না। গেমিং এর ক্ষেত্রে যদি পাবজির কথা বলি, সুপার স্মুথ এক্সট্রিমে আপনি প্লে করতে পারবেন, মোটামুটি প্লেয়েবল রেজাল্ট দেয়, বাট যেটা হয় এসওসিটা গরম হয় ভালোই। আপনি যখন কিনা লং রানে যাবেন, লাইক 30 মিনিটস আপ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন ফোনটা পারফরমেন্স ড্রপ করতে শুরু করছে এন্ড এটা ভালো রকমেরই হিট জেনারেট করছে। মানে আমরা এখানে যেটা বুঝলাম, মানে এখানে আমরা পাবজি, ফ্রি ফায়ার, তারপর কল অফ ডিউটি এগুলো আমরা খেলতে পারবো, ঠিক আছে। মানে বিশেষ করে যারা মডারেট গেমিং করো বা শখের গেমিং করো তাদের জন্য ঠিকঠাক আছে, বা যারা হেভি গেমিং করো তাদের জন্য আবার ঠিকঠাক নাই। বা রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং বা কি বলে মানে রেগুলার কাজ, এগুলোকে অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। বাট হেভি গেমার যারা তাদের জন্য এই ফোনটা আবার ঠিকঠাক হবে না। বাট আমার মতো যারা শখের গেমিং করো বা মোটামুটি এমনি নর্মাল গেমিং করো, ঠিক আছে, তারা পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলতে পারবে, একদম হাই সেটিংও খেলতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট বেশিক্ষণ খেলে যে ফোনটা হিট জেনারেট করে, যেটা আবার একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। সো বেটার যে আপনি যদি পাবজি খেলতে চান, অবশ্যই আপনি আরেকটু লোয়ার সেটিংসে খেলুন, সেক্ষেত্রে লং রানে গিয়ে আরেকটু বেটার পারফরমেন্স পাবেন। তারপরে আমি মানে লং রানে খেলার জন্য তোমাকে অবশ্যই লোয়ার সেটিং এ খেলতে হবে, আর যদি হাই সেটিং এ খেলো তাহলে তুমি অবশ্যই এমনি 10-20 মিনিট মানে টাইম পাস করার জন্য খেলতে পারো এই আর কি। বাট লং রানের জন্য বা হেভি গেমিং এর জন্য অবশ্যই লোয়ার সেটিং এ খেলতে হবে, যেটা বোঝাই যাচ্ছে। বাট ওভারঅল তারপর ফোনটা বেশ ভালো এই আর কি। বাট এখানে যদি স্ন্যাপড্রাগনের যদি 8 Gen 4 বা 8 Gen 5 দিত চিপসে, তাহলে আসলে ভ্যালু ফর মানি হতো, ঠিক আছে, মানে একদম পারফরমেন্স সেকশন কি পুরোই পাওয়ারফুল হতো। বাট তারা সেটা করেনি, তাদের নিজস্ব চিপসেট দিয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। গেমিং টাইমে এই ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে। অন্যদিকে আপনি ফ্রি ফায়ার খেলতে চাইলেও খেলতে পারেন, হ্যাঁ সেটা রেজাল্ট তুলনামূলকভাবে বেটার এবং দেখা যায় যে ওইটা লং রানেও ফ্রি ফায়ারটা একটু অপটিমাইজ তো, এই কারণে একটু বেশি বেটার পাওয়া যায় আর কি। স্টিল ফোনটা তুলনামূলকভাবে রেগুলার ইউজেসের তুলনায় গেমিং এ আসলে হিটটা একটু বেশি জেনারেট করছে এবং তাতে করে এটার পারফরমেন্স কিছুটা হলেও ড্রপ করছে। যেহেতু দাম 40-41 হাজার টাকা, এই বাজেট থেকে আপনারা অনেকেই চান পারফরমেন্স একটা ডিভাইস নিতে যেটাতে গেমিং টেমিং উড়াধুরা করা যাবে ওরকম, কিন্তু এইটা সেই জায়গায় পিছিয়ে পড়বে। আপনি গেমিং এর জন্য এটাকে বিবেচনা না করুন, বরং এটাকে যদি একটা রেগুলার ভালো পারফরমেন্সের ডিভাইস হিসেবে বিবেচনা করতে চান তাহলে এটা ভালো জায়গায় আছে অবশ্যই। বাট গেমিং এর জন্য এটা চয়েস যেমন করাটা ঠিক না, আমিও রিকমেন্ড করছি না। ক্যামেরাতে স্মার্টফোনটা রিয়ারে 3টে শুটার রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এন্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 12 মেগাপিক্সেলের শুটার। এই সেটআপটা আমরা স্যামসাং এর বরাবর অনেক স্মার্টফোনে দেখেছি, একটা সময় 21-22 হাজার টাকার ফোনেও পাওয়া যেত। ওই যে স্যামসাং গ্যালাক্সি M25 নাকি কি জানেন এরকম মডেল ছিল, 23 বোধহয়। সো ওই ফোনগুলোতে আমরা দেখতাম এই সিমিলার সেটআপ, এখনো দেখছি। টেলিফটো মিস করবেন আই নো, বাট যেটা হয় এই স্মার্টফোনটার মেইন ক্যামেরায় আপনারা বেশ ভালো রকমের HD
Impressive. কালার সবকিছু দারুণ পাবেন। স্যামসাং এর নিজস্ব যে একটা কালার টোন রয়েছে ওইটা কিন্তু এর প্রত্যেকটা ক্লিকেই আমরা ভাই স্যামসাং আসলেই সেরা, কেন অ্যান্ড্রয়েড সেরা এই কারণে মানে সেরা, ঠিক আছে, মানে ছবি কোয়ালিটি দেখো এক কথা ভাই ইমপ্রেসিভ। হ্যাঁ, এখানে ডিটেল শার্পনেস তেমন ঘাটতি নেই বলেছিল, প্লাস স্যামসাং একটা নিজস্ব কালার কোয়ালিটি আছে যেটা তারা একটা নিজস্বভাবে তারা তৈরি করে দেয়, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো। হ্যাঁ, তো ওভারঅল যেটা একটা ক্যামেরার জন্য ফোন নিতে চায় তারা অবশ্যই এটা নিতে পারে, যদিও টেলিফোটো বা আলট্রা হয়তো নাই, যেটা একটা সমস্যা, বাট ওভারঅল ছবির কোয়ালিটি যেটাই আছে ওই কোয়ালিটি কি বেশ ভালো দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। ফিল করতে পারছি একটু ভাইব্রেন্ট ক্রিস্প টাইপের ছবি, বেশ দেখতে ভালো সুন্দর রকমের লাগছে, বেশ brightness সুন্দর। রয়েছে, দেখতে ভালো লাগছে। তাছাড়া ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো। ইভেন আপনারা এই প্রাইস পয়েন্টেরই বেশ কিছু চাইনিজ ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করেন 40-42 হাজার টাকায়, তাহলে আমি বলবো ক্যামেরার মেইন ক্যামেরায় এটা অনেকটা এগিয়ে থাকে। লাইক সেটা আমরা আইকিউর কথা বলতে পারি, কিছু কিছু অনাদার ডিভাইস থেকে এগিয়ে রাখে মেইন ক্যামেরাটা। ডে লাইট কন্ডিশনে শার্পনেস, ডিটেল এন্ড ডাইনামিক রেঞ্জ সবকিছু ঠিক আছে, একদম বলা যায় পারফেক্ট বলা যায়। সফট করে, কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ একটু বাড়ার কারণে আবার দেখতে ভালো লাগতেছে, মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ অলমোস্ট। পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থ আছে, 1x and 2x। অফকোর্স 2x এর ছবি বেশি বেটার লাগবে দেখতে, সেক্ষেত্রে বডি শেপটা পারফেক্ট লাগে। মানে আমরা এখানে 2x এ কি মানে আমরা দুইটা পোর্ট্রেটের ছবি তুলতে পারবো, একটা 1x 2x, অবশ্যই 2x এর ছবিটা বেশি বেটার লাগছে এই আর কি। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অবশ্যই একদম পুরো ন্যাচারাল মনে হচ্ছে, ন্যাচারালিটি আছে এখানে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, যেটা আই থিঙ্ক বেশ গুড। ওভারঅল ঠিকঠাক আছে ছবি কোয়ালিটি। তো চলো বিউটি প্লে করি। তো আমার কাছে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে। সো আপনারা না, আমার কাছে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, আই থিঙ্ক আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে ওভারঅল। বাট 1x এরটা একটু আর্টিফিশিয়াল। হ্যাঁ, 1x এর এক জায়গায় মানে ব্লারনেস যেটা এক জায়গায় একটু বেশি মনে হচ্ছে, এক জায়গায় একটু কম মনে হচ্ছে এই আর কি। বাট 2x এর দেখো অলমোস্ট সিমিলারই মনে হচ্ছে, এখানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, বাট ওভারঅল আমার কাছে ঠিকঠাক লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। মানে ব্লার মুডটা একটু কমিয়ে রাখলে বরং বেটার, সেক্ষেত্রে অনেক বেশি ন্যাচারাল মনে হবে। এজ ডিটেকশনে টুকটাক কিছু মিস আছে। আর থাকে আলট্রাওয়াইড শুটার। হ্যাঁ, এই আলট্রাওয়াইড শুটারটার ছবি তো বেশ আলট্রাওয়াইড, বাট ফিশাই একটা ইফেক্ট পাওয়া যায়। আপনারা ফিশাই একটা ভাইব পাবেন ছবি থেকে। ফিশারি কি যাই হোক এটা আমি বুঝতে পারিনি বা আমি জানি না সঠিক, বাট যাই হোক এটা ছবি কোয়ালিটি বেশ বেটার, মানে অনেকটা শার্পনেস প্লাস কি অনেকটা ক্লিয়ার, কি মানে ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে আর কি। বাট ডিটেলসের অবশ্যই ঘাটতি আছে, বাট তারপরে ছবি কোয়ালিটি বেশ গুড, মানে অনেকটা এই মেন সেন্সর, ঠিক আছে, মেন ক্যামেরা যেরকম ছবির কালার কোয়ালিটি এটা কিন্তু অনেকটা সেরকমই দিচ্ছে। তো ওভারঅল ছবি কোয়ালিটি বেশ ভালোই। তো চলো বিউটি প্লে করি। যে জিনিসটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি, আই ডোন্ট নো যে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা। আমি দেখছিলাম যে একটু মানে ফিশাই হওয়ার কারণে একটু ডিস্টর্টেড ব্যাপার চলে আসে, যে না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খারাপ ভালো লাগবে না। তাছাড়া মেইন ক্যামেরাটা যতটা কিনা শার্পনেস ডিটেল দিতে পারছে, আলট্রাওয়াইডটা ঠিক তেমনটা পারছে না। হ্যাঁ, কিছুটা পিছিয়ে আছে অবশ্যই, বাট তারপর যদি মানে আমি যদি দুইটার সাথে যদি একসাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই আলট্রাওয়াইড অনেকটা পিছিয়ে থাকে। বাট যদি আমি খালি চোখে শুধু এটা দেখি তাহলে অলমোস্ট কি ওটার মতো কি সিমিলার কালার দেওয়ার চেষ্টা করে, বাট ওভারঅল ছবি কোয়ালিটি বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। বেশ ভালো রকমের স্ট্রাগল করে আউটডোরে প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রাওয়াইড দিয়ে ছবি তুললে আই থিঙ্ক যে আপনাদের কাছে বেটার মনে হবে। এবং ছবি তোলার সময় খেয়াল রাখতে পারেন যে ছবির একদম পাশের এরিয়াতে কোনো মানে কিছু না চলে আসে, যদি মানে সাবজেক্টটা একটু দূরে থাকে সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে ছবিগুলো ওই ফিশাই যে ব্যাপারটা ওটা ততটাও চোখে পড়ছে না আর কি। এই আর থাকে ম্যাক্রো শুটার, ওইটা কাজে লাগানো যায়, 5 মেগাপিক্সেল আছে, যদি Wow. আপনি একটু ভালো Macro shooter বেশ good, তাহলে খারাপ হয়তো না। কাজে লাগাতে পারবেন আর কি। দ্যাটস ইট। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো, 12 মেগাপিক্সেল হলেও এটার শার্পনেস ডিটেল ভালো আছে এবং আচ্ছা, কালারটা আচ্ছা। অনেকটা ন্যাচারাল রাখে, একদম চাইনিজ ফোনগুলোর মতো অতিরিক্ত ব্রাইট করে ফেলে না। তবে আউটডোরের ছবিতে ডিটেল ভালো পাওয়া যায় স্বাভাবিক অর্থেই। এই ফোনটা ইউএসডি 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারে, দ্যাট মিন্স মানে 4K 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারে রিয়ারের মেইন ক্যামেরা। হ্যাঁ, এবং ভিডিওর জন্য এই ফোনটাকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন, জাস্ট মাথায় রাখতে হবে আমি 30 এফপিএস এর উপরে যেতে পারছি না। সো এইটা যদি ম্যাচ করে আপনার সাথে দেন ওকে। এখানে যদি 4K 60 FPS হতো তাহলে আসলে ভালো হতো, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আই থিঙ্ক বেশ বেটার হতো। বাট 4K 30 FPS মানে ভিডিও কোয়ালিটি বেশ ভালো, হালকা পাতলা জিটারিং দেখতে পাচ্ছি, বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি বেশ শার্প, বেশ ক্রিস্টাল ক্লিয়ারই বলা যায়, মানে কাজে লাগানোর মতোই আর কি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 60 এফপিএস থাকলে ডেফিনেটলি আমি আরো বেশি খুশি হতাম এবং সেটাই থাকা উচিত ছিল, থাকলে পারফেক্ট হইতো। বাট নেই, যেহেতু কিছু তো করার নেই। কিন্তু যেটা হয় যে এক্সপোজার কন্ট্রোলিং থেকে শুরু করে শার্পনেস ডিটেল 4K এর ক্ষেত্রে ভালো আছে, আবার সবই ভালো, মোটামুটি ভালোই, খারাপ না। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে বিষয়টা সেম, আমরা এখানেও দেখছি 4K 30 fps এ রেকর্ড করা যাচ্ছে। ওকে, ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা ঠিকঠাক আছে, ভালোই। কালারটা একটু শিফট করছে, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে। হ্যাঁ অবশ্যই কালারটা একটু ওয়ার্ম বা একটু মানে একটু কি কালারটা একটু বেশি বুস্ট করছে, ঠিক আছে, বাট দেখতে খারাপ লাগছে না, ওভারঅল বেশ গুড। আর হ্যাঁ, বিশেষ করে যারা সেলফি ক্যামেরা দিয়ে আমার মতো ভিডিও শুট করে আই থিঙ্ক তাদের কাছে বেশ ভালো লাগবে আর কি। আর হ্যাঁ, খারাপ না, আমার কাছে বেশ মোটামুটি ভালোই। তো চলো বিউটি প্লে করি। হেভি এক্সপোজার এরিয়াগুলো একটু ঝলসে ফেলার প্রবণতা আছে, রিয়ারের ক্যামেরার মতো অতটাও দারুণ নয়, তবে কাজে লাগার উপযোগী আর কি। সেটাই। যখন যে সাউন্ড পাচ্ছিলেন ওটা কিন্তু এই স্মার্টফোন থেকেই রেকর্ড হচ্ছিল। সাউন্ড কোয়ালিটি বেশি বেটার না, জানাবেন কেমন লাগলো। না সাউন্ড কোয়ালিটি বেশি বেটার না। 40,000 টাকা দিয়ে যখন কিনছি আমি তো একটা টেলিফটো আশা করতেই পারি, সেটা থাকলে ভালো হতো। এটার হ্যাঁ মেইন ক্যামেরাটা ভালো, আলট্রাওয়াইডটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট, প্লাস একটা টেলিফটো থাকলে তো একদম জোস হয়ে যেত, যেটা আসলে নেই। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার সাউন্ড দেয়। হ্যাঁ, এটা এরকম প্রাইস সেগমেন্ট থেকে আমি বলবো যথেষ্ট ক্লিয়ার সাউন্ড দেওয়ার মতো একটা স্মার্টফোন।
ফোন, তবে সাউন্ডের বেস্ট একদম ওই লেভেলের মনে হবে না আর কি, যেহেতু ছোট একটা জায়গা থেকে আসছে আর কি। 5000 mAh এর ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। 5000 mAh এখনকার দিনে বিলো স্ট্যান্ডার্ড লাগে, অবশ্যই ভাই এটুক মাথায় রাখতে পারেন। কিন্তু রেসে পিছিয়ে পড়ে অন্য চাইনিজ যে ব্র্যান্ডগুলো রয়েছে, অনার থেকে শুরু করে আইকিউ বা এই প্রাইস সেগমেন্টে আপনি রেডমিরও ফোন দেখবেন সবাই 7000 mAh দিয়ে বসে আছে, সেখানে স্যামসাং এক কর্নারে বসে কান্নাকাটি করবে যে আমার ব্যাটারি এত ছোট কেন। এখন ছোট আর কি, এই বাকি বিষয়গুলো ঠিকভাবে ওয়ার্ক করছে, লাইক ওয়াইফাই, ব্লুটুথ, তারপর এমনি সিম নেটওয়ার্ক কানেকশন, এগুলোতে কোনো ধরনের সমস্যা নেই। স্যামসাং গ্যালাক্সি A37 যদি সত্যি 37 কেতে পাওয়া যেত, আমি বলতাম ভাই খুব দারুণ ডিল এই সময়ের জন্য, কিন্তু দাম তো আসলে সেই 41,000 টাকা। সো একটু মানে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আপনি কোন ধরনের ইউজার। যদি মনে হয় যে না আমি এমন একটা ইউজার যার ক্যামেরাও দরকার আবার গেমিংও দরকার, তাহলে আপনার একটু বোধহয় অন্যদিকে যাওয়া উচিত। আর যদি মনে হয় না আমি স্যামসাং এর ফোনই ব্যবহার করতে চাই, ব্র্যান্ড ভ্যালুর একটা বিষয় থাকে, দেন ইউআই এর বিষয় থাকে, দেন আমি দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে চাই, প্লাস আমার মেইন ক্যামেরাটা ভালো হলে চলে আর রেগুলার পারফরমেন্সে ওকে, তাহলে গিয়ে আপনি এই ডিভাইসটা দেখতে পারেন। আপনাদের কাছে গ্যালাক্সি A37 5G কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি A37 5G রিভিউ। এর আগেও যদি আমি অবশ্যই Tech24 থেকে কি ভিডিওটি নিয়েছিলাম, মানে 37 এর রিভিউ এর আগে কি রিঅ্যাকশন ভিডিও বানিয়েছিলাম, তখন আমি ওভারভিউ দিয়েছি অনেক কিছুই, বাট আজকে আমি তেমন ওভারভিউ দিব না। বাট এর 41,000 টাকা যদি বলি তাহলে ফোনটা আমার কাছে মোটামুটি একটা ব্যালেন্স ফোন মনে হচ্ছে আর কি, এছাড়া তেমন কিছুই বলবো। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।